Lesson 7. The Rebel Poet. Activity 1. Complete the following sentences. তলার সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে, অর্থাৎ কিছুটা দেওয়া আছে, বাকি যেটা গ্যাপ রয়েছে সেখানে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে এই সেন্টেন্সগুলোকে কমপ্লিট করতে হবে। প্রথম সেন্টেন্স, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতমের কোন গানটা গাওয়ার কথা ছিল? প্রীতমের কারারই লৌহ কপাট, এই গানটা গাওয়ার কথা ছিল। তাহলে ওই গ্যাপে যেটা ফাঁকা জায়গা রয়েছে সেখানে লেখা হলো কারারই লৌহ কপাট। নেক্সট, নজরুল ওয়াজ বর্ন ইন। নজরুল জন্মেছিলেন চুরুলিয়া নামের একটি গ্রামে। তাহলে যে ইনফরমেশনটা আমাদের প্যাসেজ থেকে নিয়ে লিখতে হবে সেটা হচ্ছে দ্য ভিলেজ অব চুরুলিয়া। নেক্সট, বারডোয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন। বারডোয়ান ডিস্ট্রিক্টটা কোথায়? ইজ ইন ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলে হচ্ছে বারডোয়ান ডিস্ট্রিক্ট বা বর্ধমান জেলা অবস্থিত। অ্যাক্টিভিটি 2. আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। তলার প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট ওয়েন নজরুল ওয়াজ বর্ন? হোয়েন নজরুল ওয়াজ বর্ন মানে যখন নজরুল জন্মগ্রহণ করেছিলেন। ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট, তখন কি ভারত স্বাধীন ছিল? না, নজরুল যখন জন্মগ্রহণ করেছিলেন তখন ভারত স্বাধীন ছিল না, ব্রিটিশ সরকারের অধীনে ভারত পরাধীন অবস্থায় ছিল। তাহলে আনসারটা হবে নো, ইন্ডিয়া ওয়াজ নট ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। নেক্সট কোয়েশ্চেন, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়াং নজরুল হ্যাড রিটেন। নজরুল অল্প বয়সে কিছু ফোক প্লে লিখেছিলেন, তো সেইগুলোর নাম লিখতে বলা হচ্ছে। তো ইয়াং নজরুল হ্যাড রিটেন মেনি ফোক প্লেস লাইক দাতা কর্ণ, কবি কালিদাস এটসেট্রা। তার মানে ইয়াং নজরুল অনেকগুলি ফোক প্লে, লোকনাট্য যেটাকে বলা হচ্ছে, লিখেছিলেন, যেরকম দাতা কর্ণ, কবি কালিদাস ইত্যাদি। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ নজরুলস টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? আমরা জানি বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। তাহলে আনসারটা হবে দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক ওয়াজ নজরুলস টিচার। নেক্সট কোয়েশ্চেন, হু ওয়াজ কুমুদ রঞ্জন মল্লিক। কুমুদ রঞ্জন মল্লিক কে ছিলেন? দ্য পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অব দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কবি কুমুদ রঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের প্রধান শিক্ষক যে স্কুলে পরবর্তীকালে নজরুল জয়েন করেছিলেন। অ্যাক্টিভিটি 3. টিক দ্য রাইট আনসার। সঠিক উত্তরে টিক দিতে হবে। প্রথম প্রশ্ন, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ। তার কবিতা যুব সমাজকে প্রেরণা দিয়েছিল। কিসের জন্য প্রেরণা দিয়েছিল? টু ফাইট দ্য ব্রিটিশ, ব্রিটিশের এগেনস্টে লড়াই করার জন্য। টু হেল্প দ্য ব্রিটিশ, ব্রিটিশকে সাহায্য করার জন্য। টু টক টু দ্য ব্রিটিশ, ব্রিটিশের সাথে কথা বলার জন্য। তাহলে আনসারটা হবে টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশের এগেনস্টে যুদ্ধ করার জন্য। নেক্সট, আ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ। একটি কবিতা যেটা তিনি লিখেছিলেন। তিনটে অপশান রয়েছে, খেয়াপাড়ের তরণী, প্রশ্ন, বোধ। তিনটের মধ্যে সঠিক আনসার হচ্ছে খেয়াপাড়ের তরণী, অপশান এ। নেক্সট, নজরুল ওয়াজ কল্ড। নজরুলকে বলা হতো দ্য ফায়ারি পোয়েট, দ্য রেবেল পোয়েট, দ্য ইন্সপায়ার্ড পোয়েট। আনসার হবে দ্য রেবেল পোয়েট, অপশান বি, বিদ্রোহী কবি। দ্য রেবেল পোয়েট মানে বিদ্রোহী কবি। অ্যাক্টিভিটি 4. রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। তলায় কিছু স্টেটমেন্ট দেওয়া রয়েছে এবং তার মধ্যে কিছু ভুল এবং কিছু ঠিক। যেগুলো ঠিক তার পাশের বক্সে টি লিখতে হবে, আর যেগুলো ভুল তার পাশের বক্সে এফ লিখতে হবে। তাহলে প্রথম স্টেটমেন্ট, নজরুল ওয়াজ বর্ন ওয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল এমন একটা সময় জন্মেছিলেন যে যখন ইন্ডিয়া
ব্রিটিশের আন্ডারে ছিল বা ব্রিটিশের অধীনে ছিল। এটা সঠিক, এই স্টেটমেন্টটা সঠিক, তাহলে এর পাশে লেখা হলো টি। নেক্সট, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। ফোক থিয়েটার বা লোকনাট্যের প্রতি নজরুল আকৃষ্ট হননি, এটা ভুল, তিনি আকৃষ্ট হয়েছিলেন, তাহলে এটার পাশের বক্সে লেখা হলো এফ। নেক্সট, ইন স্কুল নজরুল মেট দ্য গ্রেট পোয়েট কুমুদ রঞ্জন মল্লিক। স্কুলে নজরুলের দেখা হয়েছিল মহান কবি কুমুদ রঞ্জন মল্লিকের সাথে। এই স্টেটমেন্টটা সঠিক, তাই এর পাশে লেখা হলো টি। নেক্সট, নজরুল সার্ভড দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ব্রিটিশ শাসনের অধীনে থাকা ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন না, এটা ভুল। নজরুল যে সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন সেটা কোনো ভারতীয় সেনাবাহিনী ছিলই না, সেটা ব্রিটিশদেরই সেনাবাহিনী ছিল, বেঙ্গল রেজিমেন্ট 49 খুব সম্ভবত। তো সেই রেজিমেন্টে তিনি যোগ দিয়েছিলেন, কোনো ইন্ডিয়ান আর্মি ওটা ছিল না, ফলে এটা হবে ফলস। তো পাশের বক্সে লেখা হলো এফ। নেক্সট, নজরুল ফাস্টেড ফর 30 days। নজরুল 30 দিন অনশন করেছিলেন। প্যাসেজে কিন্তু বলা আছে নজরুল 30 মানে 1 মাসের থেকেও বেশি সময় তিনি অনশন করেছিলেন। এক্স্যাক্টলি 30 দিন অনশন করেছিলেন এটা নয়, 30-এর থেকে বেশি দিন অনশন করেছিলেন, তাহলে এই স্টেটমেন্টটা হচ্ছে ভুল, ফলে এর পাশে লেখা হলো এফ। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। তলায় একটা চার্ট দেওয়া রয়েছে, তো এই চার্টটি পূরণ করতে হবে টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে। আচ্ছা, তো প্রথম যেটা রয়েছে, দুটো কলাম রয়েছে, ইয়ার আর এদিকে হচ্ছে ইভেন্ট, মানে ইয়ারের জায়গায় সাল লিখতে হবে, যে আর ইভেন্টে হচ্ছে সেই সালে কি ঘটনা ঘটেছিল সেটা লিখতে হবে। প্রথমে দেওয়া আছে 1910 অর্থাৎ 1910। তো 1910 সালে কি হয়েছিল? নজরুল মানে নজরুলের দেখা হয়েছিল বিপ্লবী নিবারণ চন্দ্র ঘটকের সাথে, তাহলে আনসারটা ইভেন্টের জায়গায় লিখতে হবে নজরুল মেট দ্য রেভলিউশনারি নিবারণ চন্দ্র ঘটক। নেক্সট, ইভেন্টের দিকে দেওয়া রয়েছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, অর্থাৎ ওই যে বলছিলাম যে রেজিমেন্টে নজরুল যোগ দিয়েছিলেন সেটা ভেঙে দেওয়া হয়, তাহলে সেটা কোন সালে ভেঙে দেওয়া হয় ইয়ারে সেটা লিখতে হবে। 1920 সালে ওই রেজিমেন্টটি ভেঙে দেওয়া হয়েছিল, ফলে ইয়ারের ঘরে লেখা হলো 1920। নেক্সট, ইয়ার দেওয়া রয়েছে 1922, তাহলে এই সালে কি হয়েছিল সেটা লিখতে হবে। এই সালে নজরুল ওই ধূমকেতু নামের একটি পত্রিকা প্রকাশ করতে শুরু করেছিলেন, তাহলে আনসারটা হবে নজরুল স্টার্টেড আ ম্যাগাজিন ধূমকেতু। নেক্সট, ইভেন্টে দেওয়া রয়েছে নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল, নজরুলকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছিল, তাহলে কত সালে সেটা লিখতে হবে, সালটা হচ্ছে 1923, তাহলে ইয়ারের ঘরে লিখতে হবে 1923। অ্যাক্টিভিটি 6, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানেও প্রশ্ন উত্তর রয়েছে। প্রথম প্রশ্ন, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নজরুলকে কবিতা লেখার ব্যাপারে কে ইন্সপায়ার করেছিলেন? এক জায়গায় ছিল না যে ওই ছেলেটি, বাচ্চা ছেলেটি প্রীতম, সে বাবাকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা কুমুদরঞ্জন কি ওনাকে অর্থাৎ নজরুলকে কবিতা লেখার ব্যাপারে প্রেরণা দিয়েছিলেন? তখন বাবা সরাসরি উত্তর দিয়েছিলেন ইয়েস, হ্যাঁ। তার মানে প্রথমত প্রাথমিকভাবে কুমুদরঞ্জন মল্লিক তিনি কিন্তু নজরুলকে কবিতা লেখার ব্যাপারে ইন্সপায়ার করেছিলেন, তাহলে আনসারটা হবে দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নেক্সট, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। নজরুলকে কেন আর্মি ছেড়ে দিতে হলো? কারণ আমরা জানি যে রেজিমেন্টে উনি ছিলেন সেই রেজিমেন্টটি 1920 সালে ভেঙে দেওয়া হয়েছিল, যে কারণে তাকে আর্মি ছেড়ে দিতে হয়েছিল। তাহলে আনসারটা এভাবে লিখতে হবে যে নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি, নজরুলকে আর্মি ছেড়ে দিতে হয়েছিল বিকজ, কারণ
আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর, দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড ইন 1920, 1920 সাল নাগাদ ওই রেজিমেন্টটিকে ভেঙে দেওয়া হয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে পাবলিশড? কোন পত্রিকায় এই আনন্দময়ীর আগমনে নামের যে কবিতা, সেই কবিতাটি প্রকাশিত হয়েছিল? আমরা জানি আনন্দময়ীর আগমনে এই কবিতাটা নজরুল নিজেই লিখেছিলেন এবং প্রকাশ করেছিলেন তারই নিজের পত্রিকা ধূমকেতুতে। তাহলে আনসারটা এভাবে লিখতে হবে, দ্য পোয়েম আনন্দময়ীর আগমনে ওয়াজ পাবলিশড ইন দ্য ম্যাগাজিন ধূমকেতু। আনন্দময়ীর আগমনে এই কবিতাটি ধূমকেতু নামক পত্রিকায় প্রকাশিত হয়েছিল বা প্রকাশ পেয়েছিল। নেক্সট কোয়েশ্চেন, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং? নজরুল কেন অনশন শুরু করেছিলেন? একটা জায়গায় আছে যে তিনি জেলে অনশন করেছিলেন প্রায় 1 মাসেরও বেশি সময়। তো আনসারটা হচ্ছে যে নজরুল স্টার্টেড ফাস্টিং, নজরুল অনশন শুরু করেছিলেন টু প্রোটেস্ট, প্রতিবাদ করতে, এগেইনস্ট দ্য টর্চার অব দ্য ব্রিটিশ, ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য তিনি এই অনশন শুরু করেছিলেন। অ্যাক্টিভিটি 7A, এইখান থেকে গ্রামার শুরু হচ্ছে। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, তলায় 8টা পরপর সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলোর প্রত্যেকটাতে একটা করে অ্যাডভার্ব আছে। তো আমাদের যেটা করতে হবে শুধুমাত্র ওই অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে বা আইডেন্টিফাই করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাডভার্ব কি আগে সেটা জানতে হবে। অ্যাডভার্ব হচ্ছে যে শব্দ, প্রাথমিকভাবে যদি আমি বলি অ্যাডভার্ব বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু একদম অ্যাডভার্ব সম্পর্কে যদি বেসিক নলেজ দরকার হয় তাহলে সেটা বলতে হয় যে অ্যাডভার্ব হচ্ছে এমন ওয়ার্ড, যে ওয়ার্ড ভার্ব মানে কি, ক্রিয়া বা কাজ। তাহলে কোনো কাজ কখন হচ্ছে অর্থাৎ কাজের সময়, কোথায় হচ্ছে অর্থাৎ কাজের স্থান, কিভাবে হচ্ছে অর্থাৎ কাজটি কিভাবে করা হচ্ছে বা কতবার করা হচ্ছে, এই জিনিসগুলো যে ওয়ার্ড এক্সপ্লেইন করে সেই ওয়ার্ডগুলোকেই বলা হয় অ্যাডভার্ব। তাহলে সোজা কথায় বলতে গেলে মোটামুটি কাজের সময়, কাজের জায়গা এবং কাজের ধরন, ম্যানার, এইগুলো যে ওয়ার্ড আমাদের বোঝায় সেই ওয়ার্ডগুলোকেই আমরা অ্যাডভার্ব বলছি। তাহলে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, নাও আই উইল গো টু স্কুল। নাও মানে এখন, তাহলে এখন আই উইল গো, আমি যাব, টু স্কুল, স্কুলে, তাহলে এখন আমি স্কুলে যাব। তাহলে যাবোটা হচ্ছে ভার্ব, ক্রিয়া বা কাজ। কখন যাব? এখন যাব, নাও। তাহলে আমি কি বলেছি, কাজের সময় নির্দেশ করে, তাহলে নাও শব্দটা একটা সময় নির্দেশ করছে এবং এই সেন্টেন্সে যেটা ভার্ব সেই কাজের সময় নির্দেশ করছে। তাহলে চোখ বুঝে এই নাও ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, ফলে এটাকে আন্ডারলাইন করা হলো। পরের সেন্টেন্স, হি স্যাট বিসাইড মি, সে বসেছিল, হি স্যাট মানে সে বসেছিল, বিসাইড পাশে, মি আমার, তাহলে সে আমার পাশে বসেছিল। তাহলে এখানে বসেছিল এটা হচ্ছে কাজ, কোথায় বসেছিল না আমার পাশে, পাশে, পাশে অর্থাৎ একটা স্থান বোঝানো হচ্ছে, তাহলে বিসাইডটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, সেটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট, হি উইল ওয়াচ আ প্লে টুমরো। হি উইল ওয়াচ মানে কি, সে দেখবে, আ প্লে একটি নাটক, টুমরো আগামীকাল, তাহলে আগামীকাল সে একটি নাটক দেখবে। তাহলে দেখবেটা হচ্ছে কাজ, কখন দেখবে না আগামীকাল, টুমরো, তাহলে কাজের সময়টা নির্দেশ করছে এই টুমরো ওয়ার্ডটা, তাহলে এইটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, এটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট, শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট। শি ওয়েটেড যদি এই মানেটা বলা হয়, সে অপেক্ষা করছিল, ফর দ্য রেজাল্ট রেজাল্টের জন্য, কিন্তু অপেক্ষা কিভাবে করছিল, ইগারলি প্রচণ্ড উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছিল। তাহলে কাজের ধরন, এখানে ওয়েটেড অপেক্ষা করছিল এইটা কাজ, এবং অপেক্ষা কিভাবে করছিল, প্রচণ্ড উদ্গ্রীব হয়ে, তাহলে কাজের ধরন বা কাজটা কিভাবে হচ্ছে সেটাও কিন্তু অ্যাডভার্ব নির্দেশ করে বা ইন্ডিকেট করে। তাহলে এখানে ইগারলি এই ওয়ার্ডটা হচ্ছে অ্যাডভার্ব, এটাকে আন্ডারলাইন করা হলো। নেক্সট, দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন।
দ্য ট্রেন মুভড মানে ট্রেনটি চলতে শুরু করলো স্লোলি ধীরে ধীরে আউট অফ দ্য স্টেশন থেকে। তাহলে চলতে শুরু করলো মুভড কিভাবে, স্লোলি ধীরে ধীরে, তাহলে স্লোলিটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, আন্ডারলাইন করা হলো। নেক্সট, হি ওয়ান দ্য ম্যাচ ইয়েস্টারডে, সে ম্যাচটা জিতলো গতকাল। তাহলে কখন জিতলো বা কবে জিতলো? ইয়েস্টারডে গতকাল, অর্থাৎ কাজের সময় নির্দেশ করছে এই ইয়েস্টারডে শব্দটা, ফলে ইয়েস্টারডে হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট, কাম হিয়ার, এখানে এসো। এসো এটা কাজ মানে ভার্ব, কোথায় আসার কথা বলা হচ্ছে? হিয়ার এখানে, তাহলে এখানে অর্থাৎ স্থান বা জায়গা, তার মানে হিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব। নেক্সট, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা আনন্দের সঙ্গে করব। তাহলে আমি করব, আই শ্যাল ডু ইট, আমি করব, কিন্তু সেটা আমি আনন্দের সঙ্গে করব, গ্ল্যাডলি ডু ইট। তাহলে কাজটা আমি কিভাবে করব না গ্ল্যাডলি, তাহলে অবভিয়াসলি এই গ্ল্যাডলিটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব, ফলে সেটাকে আন্ডারলাইন করা হলো। অ্যাক্টিভিটি 7B, ক্লাসিফাই দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং চার্ট। এইবার আমরা অ্যাক্টিভিটি 7A-তে যে অ্যাডভার্বগুলোকে আইডেন্টিফাই করলাম বা আন্ডারলাইন করলাম, এবার সেই অ্যাডভার্বগুলোকে সঠিক ঘরে বসাতে হবে। তাহলে আমি কী কী বলেছি? কাজের সময়, কাজের ধরন, কাজের স্থান। তাহলে কাজের সময় নির্দেশ করে যে অ্যাডভার্ব তাকে বলা হয় অ্যাডভার্ব অব টাইম। কাজের ধরন নির্দেশ করে যে অ্যাডভার্ব তাকে বলা হয় অ্যাডভার্ব অব ম্যানার। আর কাজের স্থান বা জায়গা নির্দেশ করে যে অ্যাডভার্ব তাকে বলা হয় অ্যাডভার্ব অব প্লেস। তাহলে তিনটে কলাম, একটা চার্ট রয়েছে, সেখানে তিনটে কলাম রয়েছে, অ্যাডভার্ব অব টাইম, অ্যাডভার্ব অব ম্যানার, অ্যাডভার্ব অব প্লেস। এইবার আমাদের ওই আগের অ্যাক্টিভিটির যে অ্যাডভার্বগুলো সেগুলোকে সঠিক ঘরে বসাতে হবে। তাহলে প্রথম সেন্টেন্সে ছিল নাও, নাও মানে এখন, সময় বোঝানো হচ্ছে, তাহলে এটা চলে যাচ্ছে অ্যাডভার্ব অব টাইমের ঘরে। নেক্সট 2 নম্বরে রয়েছে বিসাইড, পাশে, পাশে মানে জায়গা বোঝানো হচ্ছে, তাহলে বিসাইডটা হচ্ছে অ্যাডভার্ব অব প্লেস। নেক্সট রয়েছে টুমরো, টুমরো মানে আগামীকাল, সময়, তাহলে অ্যাডভার্ব অব টাইম। শি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, ইগারলি উদ্গ্রীব হয়ে, তাহলে এটা হয়ে যাচ্ছে অ্যাডভার্ব অব ম্যানার, অর্থাৎ অপেক্ষা করছিল, কিভাবে অপেক্ষা করছিল না উদ্গ্রীব হয়ে, তাহলে কাজের ধরন বোঝাচ্ছে, ম্যানার বোঝাচ্ছে, তাহলে ইগারলিটা চলে যাচ্ছে অ্যাডভার্ব অব ম্যানারের ঘরে। নেক্সট স্লোলি, এটাও তাই, ট্রেনটা যাচ্ছিল কিভাবে, ধীরে ধীরে, তাহলে এটাও হচ্ছে অ্যাডভার্ব অব ম্যানার। নেক্সট ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে গতকাল, সময় বোঝানো হচ্ছে, তাহলে এটা অ্যাডভার্ব অব টাইম। হিয়ার, হিয়ার মানে এখানে, এখানে স্থান বোঝাচ্ছে, তাহলে অ্যাডভার্ব অব প্লেস। আর লাস্ট যেটা রয়েছে গ্ল্যাডলি, আনন্দের সঙ্গে, আমি আনন্দের সঙ্গে কাজটা করব, তাহলে কাজের ধরন বোঝাচ্ছে, তো গ্ল্যাডলিটা চলে যাচ্ছে অ্যাডভার্ব অব ম্যানার এই ঘরে। অ্যাক্টিভিটি 8, এখানে প্রথমে একটা দেওয়া আছে হাউ টু পেইন্ট পটস, অর্থাৎ পট মানে মাটির পাত্রে বা যে কোনো পাত্রে কীভাবে পেন্ট রং করা যায়। পরপর স্টেপগুলো দেওয়া রয়েছে। প্রথম নাম্বার 1 দেওয়া রয়েছে যে এ পট ইজ বট, প্রথমে একটা পট বা পাত্র কিনতে হবে। নেক্সট ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, এবার সেই পাত্রটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে নিতে হবে। নেক্সট ইট ইজ ড্রাইড ইন দ্য সান, এবং এই যে জলে ধোয়া হলো, ভিজে রয়েছে, ফলে এবারে এটাকে রোদে শুকিয়ে নিতে হবে। নেক্সট ইট ইজ পেইন্টেড, এরপর এই পটের ওপরে পেইন্ট করতে হবে বা রং করতে হবে। পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, এবং রং করার পর তার ওপরে পালিশ দিতে হবে, পালিশ করতে হবে, যাতে পটটাকে দেখলে মনে হয় যে রংটা যে করা হয়েছে সেটা সারফেসটা একদম চকচক করবে। তো এটা হচ্ছে পরপর 5টা স্টেপ কিভাবে আমরা একটা পটের ওপরে পেইন্ট করতে পারি। এইবার বলা হচ্ছে যে নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ পেইন্টিং পটস। এইবার এই যে স্টেপগুলো আমরা দেখলাম পরপর, এই স্টেপগুলোর মাঝে মাঝে লিঙ্কার অ্যাড করতে হবে। লিঙ্কার অ্যাড করে কিভাবে একটা পটের ওপরে পেইন্ট করা যায় বা রং করা যায় সেই প্রসেসটা প্রসেসিংয়ের মতো করে লিখতে হবে। এই ধরনের রাইটিং, এটা এক ধরনের বিশেষ ধরনের রাইটিং
টপিক যেটাকে প্রসেসিং বলা হয়, অর্থাৎ যে কোনো কাজ আমরা স্টেপ ওয়াইজ কীভাবে করি। এটা হচ্ছে একদম বেসিক নলেজ, প্রসেসিং কীভাবে লিখতে হয় তার বেসিক হচ্ছে এইটা, এই অ্যাক্টিভিটিতে আমরা দেখছি। তারপর দেওয়া রয়েছে ইউ মে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স, এবং লিঙ্কার্সও একটা লিস্ট দেওয়া আছে তলার একটা বক্সে, কিছু লিঙ্কার দেওয়া রয়েছে। এই শব্দগুলোকে লিঙ্কার বলা হয়, যেমন অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার, এগুলোকেই লিঙ্কার বলা হয়। তো এই লিঙ্কারগুলোকে আমরা ঠিক জায়গায় জায়গায় বসাবো, বসে এই প্রসেসিংটা লিখব। তাহলে প্রথম যে পয়েন্টটা রয়েছে, এ পট ইজ বট, এটি পাত্র কেনা হচ্ছে, তাহলে এটা প্রথম, তাহলে এটার আগে আমাদের অ্যাট ফার্স্ট যোগ করতে হবে। তাহলে প্যারাগ্রাফ, এটা একটা শর্ট প্যারাগ্রাফ বলা যায়, একদম ছোট একটা প্যারাগ্রাফ। তো তাহলে অ্যাট ফার্স্ট দিয়ে আমাদের সেটা শুরু করতে হবে। তাহলে কী লিখব? অ্যাট ফার্স্ট এ পট ইজ বট, প্রথমে মানে সব থেকে প্রথম যেটা করতে হবে, একটা পট কিনতে হবে। এবার এইখানে একটা কথা আমি বলে রাখি, এই যে লিঙ্কারটা বসালাম, প্রসেসিংয়ের নিয়ম হচ্ছে যখনই এই লিঙ্কারগুলো বসাবো তার পাশে বা তারপরে অবশ্যই একটা কমা দিতে হবে। ফলে এখানে অ্যাট ফার্স্টের পরে একটা কমা দেওয়া হলো, পুরোটাতেই কিন্তু এই জিনিসটা মেনটেন করা হবে। তারপরের পয়েন্ট রয়েছে ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, অর্থাৎ পাত্রটাকে জলে ধোয়া হচ্ছে। তাহলে আমরা বলতেই পারি দেন, দেন মানে তারপর, তখন সব কিছুই হয়। তাহলে দেন কমা ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তাহলে প্রথমে পাত্র কেনা হলো, তারপর সেটাকে জল দিয়ে ধোয়া হলো। এরপর নেক্সট, নেক্সট দিয়ে কমা ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তাহলে জলে ধোয়ার পর এটাকে রোদে শুকানো হলো। এরপর দেয়ার আফটার যোগ করলাম, দেয়ার আফটার মানেও এরপর, তাহলে দেয়ার আফটার কমা ইট ইজ পেন্টেড, তাহলে শুকানোর পর এটার ওপরে পেন্ট করা হলো। আর শেষ যে পয়েন্টটা রয়েছে, তার মানে সেটা সব থেকে শেষে হচ্ছে, ফলে এটার আগে আমরা অ্যাট লাস্ট এই লিঙ্কারটা অ্যাড করব। যেরকম প্রথম পয়েন্টের আগে অ্যাট ফার্স্ট, সেরকম শেষের পয়েন্টের আগে অ্যাট লাস্ট, আর মাঝে যে সেন্টেন্সগুলো রয়েছে তার আগে ইচ্ছে মতো যে কোনো এই ধরনের লিঙ্কার ইউজ করা যায়। তাহলে শেষ যে পয়েন্টটা রয়েছে যে পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, অর্থাৎ পুরো রং করা হয়ে গেলে তারপরে পালিশটা লাগিয়ে দিতে হবে, যাতে করে এই পটের যে সারফেসটা সেটা চকচক করে। তাহলে লেখা হলো কি অ্যাট লাস্ট কমা পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি। তো এইভাবে কিন্তু প্রসেসিং লিখতে হয়, আর প্রসেসিংয়ে যে পয়েন্ট দেওয়া থাকে সেটাকে ফ্লো চার্ট বলা হয়। তো এইভাবে প্রসেসিং লিখতে হয়। অ্যাক্টিভিটি 9, রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা সম্পর্কে 8টা সেন্টেন্স লিখতে হবে। হিয়ার আর সাম পয়েন্টস, এবং কিছু পয়েন্টস এখানে দেওয়া আছে। তো আগে দেখা যাক পয়েন্টসগুলো কী রয়েছে। বর্ন অন 7th মে 1861, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, এই যে ফর্মাল স্কুলিং সিস্টেম, অর্থাৎ এই সকালে স্কুলে যাওয়া, সারাদিন পড়াশোনা করা, ক্লাস করা, বিকেলবেলা বাড়ি ফেরা, এই যে সিস্টেমটা তার একদম পছন্দ ছিল না। ওয়াজ টট অ্যাট হোম, তাকে বাড়িতেই পড়ানো হয়েছিল বা হতো। ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, তার গণিতের টিচার ছিলেন, শিক্ষক ছিলেন অঘোরবাবু। ইউজড টু প্লে ইন দ্য বারান্ডা, রবীন্দ্রনাথ প্রায় বারান্দায় খেলতেন। রোল প্লেয়িং অ্যাজ আ টিচার, টিচার খেলতেন, মানে টিচারের রোল প্লে করতেন। টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়্যার স্টুডেন্টস, এবং বারান্দার যে রেলিং ছিল না, রেলিংয়ে যে গরাদগুলো, রেলিং বার্ডস, ওইগুলোকে এমনভাবে তিনি পড়াতেন যেন ওরা হচ্ছে ছাত্র বা স্টুডেন্টস। আর এরপর কনক্লুশন অর্থাৎ উপসংহার, এই হচ্ছে পয়েন্টস। এই পয়েন্টসগুলোকে বেস করে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলা সম্পর্কে 8টা সেন্টেন্স লিখতে হবে। তাহলে প্যারাগ্রাফটা যখন রবীন্দ্রনাথের ছেলেবেলা সম্পর্কে, তাহলে প্যারাগ্রাফের টাইটেল দেওয়া হলো চাইল্ডহুড অব রবীন্দ্রনাথ। এইবার পয়েন্ট ওয়াইজ ঠিক যেভাবে যা যা পয়েন্ট আছে সেই অনুযায়ী সেই পয়েন্টগুলো থেকে একটা করে সেন্টেন্স লেখা হচ্ছে, এবং খুব সহজ সেন্টেন্স, কারণ লিখতে শুরু যখন কেউ করে তখন তাকে সহজ সেন্টেন্স দিয়ে লিখতে শুরু করতে হয়। সহজ হোক, কিন্তু আমি বারবার এর আগেও বলেছি, সেন্টেন্স সহজ হোক কিন্তু সঠিক হোক, এইটা প্রথম লক্ষ্য।
যারা শুরু করছে তাদের জন্য। তাহলে প্রথম ছিল তিনি জন্মগ্রহণ করেছিলেন, তার তারিখ, কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তাহলে দ্য গ্রেট পোয়েট রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন 7th May 1861। মহান কবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দের 7ই মে। ইন হিজ চাইল্ডহুড হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং অ্যাট অল। ইন হিজ চাইল্ডহুড মানে তার ছেলেবেলায়, হি ডিড নট এনজয়, তিনি একদমই পছন্দ করতেন না ফর্মাল স্কুলিং অ্যাট অল। মানে কি, ফর্মাল স্কুলিং যে সিস্টেমটা সেটা তার ছোটোবেলায় একদমই তার পছন্দ ছিল না। সো হি ওয়াজ টট অ্যাট হোম। আর সেই কারণেই, যেহেতু স্কুলে যেতে চাইতেন না, ভালো লাগতো না, সেই জন্য তার পড়াশোনার ব্যবস্থা বাড়িতেই করা হয়েছিল। সো হি ওয়াজ টট অ্যাট হোম। অঘোরবাবু ওয়াজ হিজ ম্যাথমেটিক্স টিচার। অঘোরবাবু ছিলেন তার অঙ্কের শিক্ষক। লিটল রবি ইউজড টু স্পেন্ড আওয়ার্স প্লেয়িং অন দ্য ভারান্ডা। ছোট্ট রবি অনেকগুলো ঘন্টা, মানে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিত সেই বারান্দায় খেলতে খেলতেই তার সময় কেটে যেত। দেয়ার হি প্লেড দ্য রোল অব আ টিচার। এখানে দেয়ার মানে ওই বারান্দায় যেখানে তিনি খেলতেন, তো সেই বারান্দায় বা সেখানে তিনি শিক্ষকের রোল প্লে করতেন, মানে শিক্ষকের ভূমিকায় যেন তিনি অভিনয় করতেন, এইটাই তার কাছে খেলা ছিল। অ্যাজ আ টিচার হি টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়্যার হিজ স্টুডেন্টস। এবং শিক্ষক হিসাবে তিনি শেখাতেন কাদেরকে, বা পড়াতেন ওই বারান্দার যে রেলিং বার্ডসগুলো, রেলিংয়ের যে গরাদগুলো, তাদেরকে তিনি পড়াতেন অ্যাজ ইফ দে ওয়্যার হিজ স্টুডেন্টস, যেন ওই রেলিং বার্ডসগুলো তার ছাত্র। Thus, the veranda of his childhood became the very first classroom for the future Nobel laureate. তো এভাবেই এই যে তার ছেলেবেলার যে বারান্দা, বাড়ির যে বারান্দা, এইটাই হয়ে উঠেছিল এমন একজন ব্যক্তি যিনি ভবিষ্যতে নোবেল প্রাইজ পাবেন, তাই তো? তো সেই ব্যক্তির সব থেকে প্রথম ক্লাসরুম সেটা কিন্তু তার সেই ছেলেবেলার বারান্দাটাই হয়ে উঠেছিল। অর্থাৎ তার জীবনে কিন্তু এই বারান্দার গুরুত্ব ছিল অনেক। তাহলে এইভাবে এই প্যারাগ্রাফটা লেখা হলো, বা এভাবে এই ধরনের ছোটো ছোটো প্যারাগ্রাফ লিখতে হয়। অ্যাক্টিভিটি 9, এটা অ্যাক্টিভিটি 9 কমপ্লিট হলো, এবং এর সাথে এই যে চ্যাপ্টার লেসন 7 দ্য রেবেল পোয়েট, এই চ্যাপ্টারের সম্পূর্ণ 1 থেকে যা যা অ্যাক্টিভিটি রয়েছে 9 পর্যন্ত পরপর সলভ করা হলো। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে জানালে আমি চেষ্টা করব তার উত্তর দিতে। তো আজকের জন্য এটুকুই, বাই।